গল্পটা আর শেষ হলো না বাবু। শরীর ঝাঁকি দিয়ে অরূপের ঘুম ভাঙল। ঘুমের ভেতর হঠাৎ পড়ে যাওয়ার মতো একটা অনুভূতি হলো। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে। ঘরের কোণে রাখা হারিকেনের আলোতে দেওয়ালে পড়া ছায়াই ঘরটা অচেনা লাগছে। তারপরই অরূপের মনে হলো ঘরটা তার নিজের না। কাল রাতেই অরূপ এই বাগান বাড়িতে এসে পৌঁছেছে। 3 বেলা খাবার সহ ভাড়া নিয়েছে। বাড়তি টাকা দিয়েছে বারবার চা এনে দেবার জন্য। অরূপের লেখা উপন্যাসটা ঠিক শেষের দিকে এসে আটকে গেছে। শহর ছেড়ে এই বাগান বাড়িতে ওঠার একটাই উদ্দেশ্য, গল্পটা শেষ করা। বিকালের আলো থাকতে লিখতে লিখতে ক্লান্ত হয়ে সে বিছানায় এসে শুয়েছে। নিচের অজান্তেই কখন ঘুমিয়ে পড়েছে। কোনো এক সময় হয়তো মহেশ এসে হারিকেনটা রেখে গেছে। টেবিলে বই, খাতা, কাগজ এই সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরের বাতাস প্রচণ্ড ভারী, অস্বস্তিকর গরম। অরূপ এক হাত বাড়িয়ে জানলার পাল্লাটা খুলে দিল, অন্য হাতে খাতার ওপর থেকে চশমাটা নিয়ে চোখে দিল। মাথা তুলে তাকাতেই দেখল বাগানে একটা মেয়ে ধীর পায়ে হাঁটছে। অরূপ একটু অবাক হলো। রাত কটা বাজে অরূপের কোনো ধারণা নেই। বাগান বাড়িতে পৌঁছানোর পরই তার পকেট ঘড়িটি থেমে গেছে। এই গ্রাম এলাকায় ঘড়ি সারানোর কোনো ব্যবস্থাই নেই। এটা সে বিকালেই মহেশের কাছ থেকে জেনেছে। মেয়েটা অন্যমনস্কভাবে একা হেঁটে চলেছে। বাগানে কোনো আলো নেই। বারান্দায় একটা হারিকেন ঝোলানো আছে, কিন্তু তার আলোটা পুরোপুরি বাগানে পৌঁছায় না। অরূপ দেখে ধারণা করল মেয়েটার পরনে একটা নীল রঙের শাড়ি রয়েছে। সম্ভবত সেও বাগান বাড়িতে পরিবারের সাথে হয়তো ছুটি কাটাতে এসেছে। খোলা জানালা দিয়ে হঠাৎ করে বাতাসে এসে টেবিলে রাখা কাগজগুলো উড়িয়ে দিয়ে গেল। অরূপ মেঝেতে পড়া কাগজগুলো এক এক করে কুড়িয়ে নিল। কাগজগুলো টেবিলে গুছিয়ে রাখতে রাখতে খেয়াল করল মেয়েটি আর নেই। রাত হয়তো অনেক হয়েছে, কেননা মহেশ বা কারোর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আর সে হয়তো তার নিজের ঘরে চলে গেছে। ভোর সকালে দরজায় কড়া নাড়ার আওয়াজ। অরূপের ঘুম ভেঙে গেল। চেয়ারে রাখা পাঞ্জাবিটা গায়ে পড়তে পড়তে সে দরজা খুলল। দরজায় মহেশ দাঁড়িয়ে আছে। বাবু, নাস্তা করবেন না? কাল রাতেও তো কিছু খাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো। নিচের ঘরে খাবার দেওয়া আছে বাবু। তুমি যাও, আমি আসছি। মহেশ যেতে যাবে এমন সময় অরূপ পেছন থেকে ডাক দিল। আচ্ছা মহেশ, অন্য কামরায় যারা থাকছে তারা কোথা থেকে এসছে? শহর থেকে? কোন কামরায় বাবু? আপনি ছাড়া তো আর কেউ নেই। কি, আমি ছাড়া আর কেউ নেই? না, এই সময় তো এখানে কেউ আসে না। হুটহাট বৃষ্টি, জল জমে যায়, ঝোপঝাড় থেকে সাপ কেঁচো কত কি আসে। এখানে আর মাসখানিক পর থেকে লোকজন আসবে। আশেপাশে কারোর বাড়ি আছে? পাশের বাড়ি? সে তো অনেক দূর। কেন বাবু? না, তেমন কিছু না। রাতে একটা মেয়ে বাগানে হাঁটাহাঁটি করছিল, তাই জানতে চাইলাম। মহেশের চেহারাটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। পরক্ষণে এসে বলল, আমি জানি না বাবু। এ কথা বলেই সে মেঝের থেকে হারিকেনটা তুলে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ মহেশ বলতে গেলে তার সারা জীবনই এই বাড়িতেই কাটিয়েছে। বাড়ির মালিকেরা গ্রাম ছেড়েছে বহু বছর আগে।
রেখে গেছে শুধু মহেশকে এই বাড়িটা দেখভাল করার জন্য। কামরা ভাড়া দেওয়া, ভাড়া তোলা, রান্না করা সব দায়িত্বই তার। অরূপের ধারণা ছিল সে হয়তো সবাইকেই চেনে, সুতরাং মেয়েটাকে দেখলে হয়তো সেও চিনবে। বয়সের কারণে হয়তো এখন তেমন মনে নেই। অরূপ তৈরি হয়ে লেখার খাতা কলম হাতে নিয়ে নাস্তা করার জন্য ঘর থেকে বেরিয়ে এলো। অরূপ যখন ঘরে ফিরল তখন বেশ রাত। সারাদিন পুকুর ঘাটে বারান্দায় কখনো গাছের নিচে বসে কবিতা লিখেছে। ঘরে ঢুকে অরূপ হাতের কাগজপত্র ও হারিকেনটা টেবিলে রেখে চেয়ারে বসল। সামনের জানালাটা খোলা, যাবার সময় সে বন্ধ করতে ভুলে গিয়েছিল। একটা বই খুলে অরূপ অন্যমনস্কভাবে পাতা উল্টাচ্ছে। দু একটা শব্দ চোখে পড়লেও সেদিকে তেমন মনোযোগ নেই তার। লেখাটা তার মন মতো মনে হচ্ছে না। চোখ তুলে তাকাতেই দেখল কাল রাতের সেই মেয়েটা আবারও এসছে, বাগানে হাঁটছে। অরূপ একটু মাথা বাড়িয়ে আশেপাশে দেখল, আর কাউকে দেখা গেল না, মহেশকেও না। মেয়েটা মাথা তুলে তাকালো। অরূপ একটু অপ্রস্তুত হয়ে গেল। অরূপ যে তাকে দেখছে সেটা কি মেয়েটা লক্ষ্য করছে? না, মেয়েটা বাড়িটাকে দেখল, তারপর ঘুরে পুকুর ঘাটের দিকে এগিয়ে চলল। অরূপ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল। মেয়েটা ঘাটে বসে আছে। সেই মেয়েটি পুকুরের জলের দিকে তাকিয়ে নিজের চিন্তায় মগ্ন। অরূপ এসে দাঁড়ানোর পরেও তার ধ্যান ভাঙল না। শুনছেন? হঠাৎ করে অরূপের গলার আওয়াজ শুনেও মেয়েটা চমকালো না। সে খুব আস্তে ধীরে মাথা ঘুরিয়ে অরূপের দিকে তাকালো। অপরিচিত পুরুষকে এত রাতে তার সাথে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা ঘাবড়ালো না। আপনি এখানে এত রাতে কি করছেন? মেয়েটা অল্প হাসল, কিন্তু কোনো জবাব দিল না। অরূপ নিজে থেকেই বলল, আগে আমি এই বাড়িতেই আছি। মেয়েটা বাড়িটার দিকে তাকালো। ঘর ভাড়া করে থাকছি। আপনি কি এখানে আশেপাশেই থাকেন? মেয়েটা চোখ নামিয়ে কিছু চিন্তা করল, তারপর মাথা নেড়ে জানালো, হ্যাঁ। এত রাতে এত দূর থেকে আসতে আপনার ভয় লাগলো না? এবার মেয়েটার চেহারা বদলে গেল। দেখে মনে হলো সে এখন একটু একটু ভয় পাচ্ছে। অরূপ প্রসঙ্গ বদলানোর জন্য বলল, আমার নাম অরূপ, লেখক হওয়ার চেষ্টায় শহর থেকে আসছি। যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? মেয়েটা অরূপের দিকে তাকালো এবং আস্তে করে বলল, নিশি। অদ্ভুত একটা সুন্দর কণ্ঠ। স্বচ্ছ মনে হলো ঝিরিঝিরি বাতাসের সাথে ভেসে আসা সুন্দর একটি সুর। অরূপ লক্ষ্য করল মেয়েটা অসম্ভব রূপবতী। তাকে দেখে মনে হচ্ছে চেহারায় একটা দুঃখের ছাপ, মায়া ভরা চোখ। অরূপ মুগ্ধ হয়ে দেখছে। হালকা বাতাসে উড়ছে নিশির চুলগুলো।
বাতাসের বেগ বেড়ে চলেছে। নিশি বলল, আমায় যেতে হবে। অরূপ তাকে যেতে মানা করবে বা তাকে এগিয়ে দেওয়ার জন্য যাবে, তার আগেই নিশি সিঁড়ি দিয়ে নেমে পুকুরের ধার দিয়ে হেঁটে চলে গেল। একসময় অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে নাস্তার টেবিলে অরূপ মহেশকে বলল, মহেশ, রোজ রাতে বাগানে একটা মেয়ে হাঁটতে আসে। মেয়েটা কে? দূর থেকে আসে বলল। মহেশ চুপ করে তার হাতের কাজ চালিয়ে গেল, কোনো আওয়াজ করল না। এত দূর থেকে একটা মেয়ে আসা যাওয়া করে, কত বিপদ আপদ হতে পারে, তা তুমি তাকে সাবধান করে দাও না কেন? মহেশ আবারও চুপ করে থাকে। তুমি নিশ্চয়ই ওর পরিবারকে চেনো। তার বাড়িটা অন্তত আমাকে বলো, আমিই যাব। মহেশ এবার ঘর থেকে বের হয়ে যাবার জন্য দরজার দিকে এগিয়ে গেল। মহেশ, মেয়েটার বাড়ি কোথায় বললে না তো? না না, আমি কিছু জানি না বাবু, আমি কাউকে দেখিনি বাবু। আমি এখানে দুরাত আছি, আর দুরাতেই মেয়েটাকে দেখেছি, আর তুমি কিছু দেখোনি? এটা কখনোই হতে পারে? মহেশ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে অরূপকে বলল, বাবু, মাঝরাতে কেউ ডাকলে কিন্তু যাবেন না। এই বলে মহেশ চলে গেল। ওই দিন রাতে অরূপ লিখতে লিখতে চেয়ারেই ঘুমিয়ে আছে। হঠাৎ কারোর গলার শব্দে অরূপের ঘুম ভেঙে গেল। অরূপ তাড়াতাড়ি করে জানালার কাছে এসে দেখে সেই নিশি বাগানে তাকে হাত ইশারা করে ডাকছে। অরূপ নিশিকে দেখে বাইরে বেরিয়ে গেল। নিশি, আমায় একটু সাহায্য করবে? অবশ্যই করব। কেন, কোনো অসুবিধা হয়েছে? আমি ফিরে যেতে পারছি না, আমাকে একটু এগিয়ে দেবে? আমি তো এখানকার কিছু চিনি না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আপনি না হয় আজ রাতটা এখানেই থেকে যান। এত রাতে আর আপনাকে যেতে হবে না। কাল সকালে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। আমি এখানে থাকতে পারবো না, আমাকে এখনই যেতে হবে। বলো, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, চলো তাহলে। আচ্ছা, কিন্তু আমি ফিরবো কি করে? নিশি আবারও হেসে অরূপের হাত ধরে বলল, তাই নিয়ে তোমাকে ভাবতে হবে না। অরূপ একটু অন্য ভুবনে হারিয়ে যাচ্ছে। এই অপরূপ মেয়েটি তার হাত ধরে দাঁড়িয়ে আছে। অরূপের মনে হলো সে সারাটা জীবন এই হাতটি ধরে থাকতে পারবে। অরূপ বুঝতে পারছে সে নিজের অজান্তেই নিশিকে ভালোবেসে ফেলেছে। কখন সে নিজেও জানে না। হয়তো যখন নিশি তার হাতটা স্পর্শ করেছে, হয়তো তখন যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল, হয়তোবা তখন যখন তার মায়া ভরা চোখ দুটো দেখেছে, হয়তো যখন ওকে বাগানে হাঁটতে দেখেছে। অরূপ জানে না, শুধু জানে সে তার গল্পের শেষটা পেয়ে গেছে, আর এখন থেকে তার জীবনের শুরু। অরূপ হেসে নিশির চোখের দিকে তাকিয়ে বলল, চলো যাই। আচ্ছা দাঁড়াও, আমি একটা হারিকেন নিয়ে আসি। লাগবে না। বলেই নিশি অরূপের হাত ধরে এগিয়ে গেল। তার দুজন হাঁটছে পুকুর ঘাটের দিকে। অরূপ দেখল জোছনার আলোয় পুকুরের জল ঝিকমিক করছে, চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। সত্যি হারিকেনের প্রয়োজন নেই। নিশির হাত ধরে অরূপ আস্তে আস্তে পুকুরের সিঁড়ি বেয়ে নামছে। পুকুরের ঠান্ডা জল পায়ে লাগতেই অরূপ নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বাড়ি যাবে না? নিশি অরূপের চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো, না। অরূপ তাকিয়ে আছে নিশির মায়া ভরা চোখে। কি জাদু আছে এই চোখে, এই কণ্ঠস্বরে।
তার মনে হলো এই সারাটা জীবন এই চোখ দুটোর দিকে তাকিয়ে সে পার করে দিতে পারবে। অরূপ নিশির চোখে চোখ রেখে হাসল। নিশির হাত ধরে সিঁড়ির অনেকটা ধাপ নামল। ভোরের আবছা আলোতে গামছা হাতে মহেশ পুকুর ঘাটে এসে দাঁড়ালো। বাড়িতে যখন মেহমান থাকে তখন সে কাকডাকা ভোরে উঠেই বাড়ির কাজ করতে শুরু করে। অরূপবাবুর নাস্তা তৈরি করে তাকে বাজারে যেতে হবে। বাজার মেলা দূর। যাবার আগে অরূপবাবুর কিছু লাগবে কিনা জেনে যাই। সিঁড়ি বেয়ে ডাল ছুঁতেই দেখল দূরে একটা কাপড় ভাসছে। তার বুঝতে সময় হলো না কি ঘটেছে। মহেশের কাছে এ কোনো নতুন ব্যাপার না। এই ঘটনা সে আগেও কয়েকবার দেখেছে। গা ছেড়ে সিঁড়িতে বসে পড়ল মহেশ। চেয়ে রইল ভেসে থাকা মানুষটার দিকে। জলের ওপর উপুর হয়ে ভেসে আছে অরূপবাবু। নিশির ডাকে সাড়া দিয়ে বাকিদের মতো সেও ডুবে গেল। মহেশ দীর্ঘশ্বাস ফেলে। অরূপবাবুর দেহটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গল্পটা আর শেষ হলো না বাবু। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।